হাই স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো করে পড়াশোনা করছো, বাবা মার কথা মেনে চলছো, সব নিয়ম কানুন মেনে চলছো সর্বোপরি। আচ্ছা, তো আজকে আমরা দেখো তোমাদের টেক্সট বইয়ের লেসন 6 এই মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতাটি পড়ব। এই কবিতাটি কে লিখেছেন? এমিলি জেন ব্রন্টি, তাই না? আচ্ছা, আমরা তাহলে প্রথমে একটু আমাদের পোয়েটেস সম্পর্কে একটু জেনে নিই প্রথমে। দেখো, এমিলি জেন ব্রন্টি এই নামটা তোমরা শুনেছো এর আগে? শোনোনি? আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করে দিই তোমাদের। এমিলি জেন ব্রন্টি একজন ইংলিশ পোয়েটেস ছিল, দেখতেই পারছো। উনি আসলে পোয়েটেস না, উনি আসলে সবাই ওনাকে নোভেলিস্ট হিসেবেই চেনে, পোয়েটেস হিসেবে কিন্তু চেনে না, ওনাকে নোভেলিস্ট হিসেবেই কিন্তু গোটা বিশ্ব চেনে। আচ্ছা, আমরা আগে একটু শুনে নিই ওনার সম্পর্কে। ওনার বাবা ছিলেন প্যাট্রিক ব্রন্টি এবং মা ছিলেন মারিয়া ব্র্যানওয়েল, ঠিক আছে? তো উনি কবে জন্মগ্রহণ করেন দেখতেই পারছো তোমরা, 1818 সালে, তাই তো? কিন্তু দুর্ভাগ্যবশত তার মা কিন্তু এই 1821 সালে কিন্তু মারা যায়। তাহলে দেখতেই পারছো আমাদের এই পোয়েটেস মাত্র 3 বছর বয়সে তার মাকে কিন্তু হারায়, তাই না? তো এই তার মানে তার বাল্যকাল এবং জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু তিনি বাবার সান্নিধ্যে ছিলেন। তো সেটা কিন্তু আমরা কবিতায় একবার এই ইমপ্রেশনটা পাবো আমরা, পরবর্তীতে যখন পড়বো কবিতাটা তখন তোমরা দেখতে পারবে। আচ্ছা, যেটা বলছিলাম, ওনার সিবলিংস যারা ছিল, মানে ভাই বোনেরা ছিল, ওনারা মোট 6 ভাই বোন ছিল, ঠিক আছে? পাঁচ বোন এবং একজন ভাই। তো সব থেকে বড় দিদির নাম ছিল হচ্ছে এলিজাবেথ, তারপরে মারিয়া, তারপরে হচ্ছে আমাদের এই শার্লট ব্রন্টির তোমরা নাম শুনে থাকতে পারো, খুবই বিখ্যাত আমাদের এই শার্লট, এমিলি, এরা খুবই বিখ্যাত জানে। তো সবার প্রথমে এলিজাবেথ, তারপর মারিয়া, তারপরে শার্লট, তারপরে হচ্ছে ওনাদের ভাই যার নাম হলো ব্র্যানওয়েল, আর তারপর হচ্ছে আমাদের 5 নম্বরে হচ্ছে আমাদের এমিলি, আর সবার ছোট বোন হচ্ছে অ্যান, ঠিক আছে? এই মোট 6 ভাই বোন, ঠিক আছে? তো বশত মানে দুর্ভাগ্যের একটা ব্যাপার যে আমাদের এই 6 ভাই বোনই, এই তোমরা বলতে পারো যে ব্রন্টি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ব্রন্টি সিবলিংস বলতে পারো, এরা কিন্তু দে হ্যাড বিন সাসেপ্টেবল টু কোল্ড অ্যান্ড কাফস, ঠিক আছে? তারা কিন্তু এই জ্বর, সর্দি, কাশি এগুলোতে মানে সারা জীবন ভুগেছে, ঠিক আছে? তো এক সময় যখন মারিয়া এবং এলিজাবেথ যখন স্কুলে পড়তো, তখন সেই সময় একটা প্যান্ডেমিক, এই আমাদের এখানে যেমন একটা প্যান্ডেমিক বলাটা ঠিক হবে না, এপিডেমিক বলাটা ভালো হবে। এপিডেমিক একটা ছড়িয়েছিল। কি এপিডেমিক? টাইফয়েড এপিডেমিক, ঠিক আছে? সেই সময় টাইফয়েড এপিডেমিকে কিন্তু এই স্কুলে সবাই আক্রান্ত হয়ে যায় রীতিমতো। আমাদের এই মানে সব থেকে বড় বোন দুজন, এলিজাবেথ এবং মারিয়া, এই দুজনও কিন্তু ইনফেক্টেড হয়। কিন্তু পরবর্তীতে মারিয়া কিন্তু টিউবারকিউলিসিসে মারা যায়, ঠিক আছে? পরবর্তীতে আমাদের এলিজাবেথ, এই সব থেকে বড় বোন, উনিও কিন্তু মারা যায়। তাহলে দেখো, দুজন অলরেডি মারাই গেলেন, তাহলে বেঁচে থাকলেন কয়জন? 4 জন। সবার বড় তখন কে? শার্লট, তারপরে ব্র্যানওয়েল, তারপরে আমাদের এমিলি জেন ব্রন্টি, তারপর হচ্ছে অ্যান ব্রন্টি, ঠিক আছে? তো আমাদের এই 4 ভাই বোনই কিন্তু বেঁচে ছিল, ঠিক আছে? তো আমি তোমাদের অলরেডি বললাম যে এই ব্রন্টি সিবলিংসরা কিন্তু সবসময় এই জ্বর, সর্দি, কাশিতে ভুগতো। আর আমাদের এমিলি জেন ব্রন্টি মনে হয় একটু বেশি ভুগতো, এই কেননা উনি উনি ছোটোবেলার থেকে এরকম এই মানে শরীর খারাপ ওনার থাকতো, বেশি হার্ড কাজকর্ম করতে পারতো না। পরবর্তীতে উনি যখন ওনার দিদি শার্লট ব্রন্টি একটা স্কুলে জব পায়, স্কুলে চাকরি করে, যেহেতু ইয়ে পরিবারকে দেখাশোনা করার, পরিবারকে চালানোর জন্য অর্থ দরকার, সেই জন্য একটা স্কুলে জব নেয়। তো সেই স্কুলে কিন্তু আবার আমাদের এই এমিলি জেন ব্রন্টি কিন্তু পড়াশোনা করেছিল। তো পরবর্তীতে যখন উনি ইউথ হন, যুবক হন বা যুবতী হন, তখন আমাদের এই এমিলি জেন ব্রন্টিও একটা স্কুলে কিন্তু শিক্ষকতার সুযোগ পেয়েছিলেন। কিন্তু উনি দুর্ভাগ্যবশত সেই স্কুলে কিন্তু বেশি দিন পড়াতে পারেননি, কেননা ওনার শরীর কিন্তু সেটাতে
সায় দেয়নি, কেননা ওখানে প্রচুর পরিশ্রম করতে হতো এবং তার শরীর কিন্তু সবসময়ই খারাপ থাকতো, তার জন্য সেখানে তিনি রিজাইন দিয়ে দেন। তো আমরা একটু এমিলি জেন ব্রন্টির ক্যারেক্টার এবং পার্সোনালিটি সম্পর্কে একটু আলোচনা করি। তো তিনি খুবই সাই প্রকৃতির ছিলেন, ঠিক আছে। কোনো তার এই সিবলিংসদের মধ্যে, মানে ভাই বোনেদের মধ্যে মানে ভাই বোনেদের বাইরে তার মানে কোনো বন্ধু বান্ধব কিন্তু ছিল না, কোনো জানা পরিচিত কোনো ব্যক্তির সাথেও তিনি অত মেলামেশা করতেন না। তাই জন্য তার জন্য হচ্ছে তার সম্পর্কে কিন্তু আমরা খুবই কম জানি। এই এমিলি জেন ব্রন্টি খুবই সাই প্রকৃতির ছিল, ঠিক আছে, খুবই লাজুক প্রকৃতি, মানে উনি সবার সাথে মিশতো না, খুব রিজার্ভ প্রকৃতি, নিজেকে রিজার্ভে রাখতো, রিজার্ভ প্রকৃতির, ঠিক আছে, খুব রিজার্ভ থাকতো, একাকী থাকার প্রবণতা ছিল। কিন্তু তার ভাই বোনেদের মধ্যে কিন্তু তিনি আবার ফ্র্যাঙ্ক ছিল, ঠিক আছে। সব থেকে তার মানে বলতে পারি যে তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার ছোট বোন অ্যান ব্রন্টি, তার সব থেকে বেস্ট ফ্রেন্ড ছিল, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড। তো তিনি তার সাথে সব কিছু শেয়ার করতো, কিন্তু এদের বাইরে কোনো লোকজনের সাথে তাদের মেলামেশা ছিল না। তাদের মানে কি, এই আমাদের এমিলি জেন ব্রন্টির কিন্তু মেলামেশা ছিল না। তো তিনি যে স্কুলে পড়াতেন সেই স্কুলে ওই সুবাদে কিন্তু তার কিছু স্টুডেন্টও ছিল, কিন্তু ওই স্টুডেন্টরাও অত কিছু তার সম্পর্কে জানতো না। তো এটা হচ্ছে আমাদের বিশাল সমস্যার কারণ হয়েছে। তার বিভিন্ন এই যে লেখা পড়ার সময় আমাদের একটু সমস্যা হয়ে যায়, কেননা তার সম্পর্কে আমরা খুবই কম জানি, খুবই, যতটুকু জানি তা একমাত্র তার দিদি শার্লট ব্রন্টির জন্যই জানি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু এমিলি জেন ব্রন্টির লিটারারি ওয়ার্ক নিয়ে একটু আলোচনা করি। তোমাদের আমি প্রথমেই বললাম যে এমিলি জেন ব্রন্টি কিন্তু পোয়েটিস হিসাবে অতটা বিখ্যাত না, উনি মেইনলি বিখ্যাত কিসের জন্য, নোভেলিস্ট হিসাবে, ঠিক আছে। উনি বেশ কিছু কবিতা তাও লিখেছিলেন। ওনার কবিতা একটা কাব্যগ্রন্থে প্রকাশিত হয়, সেই কাব্যগ্রন্থে আবার ওনার দিদি শার্লট এবং বোন অ্যান, এরা তিনজন মিলেই একটা কাব্যগ্রন্থ প্রকাশ করে, কিন্তু সেটাও 1848 সালে। দেখো, আমাদের এমিলি জেন ব্রন্টির মৃত্যু সালে, তাই না, 1848 সালেই কিন্তু উনি মারা যায়। তো সেই সালেই একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, সেই কাব্যগ্রন্থটার নাম হচ্ছে পোয়েমস বাই কারার, এলিস অ্যান্ড অ্যাক্টন বেল। এগুলো দেখো, এগুলো তিন বোনের তিন ছদ্মনাম, ঠিক আছে। আমাদের এমিলি জেন ব্রন্টির ছদ্মনাম হচ্ছে এলিস বেল, ঠিক আছে। এই ছদ্মনামে কিন্তু তিনি লিখতেন, ঠিক আছে। আচ্ছা, যেটা বললাম, এই কাব্যগ্রন্থে হাইলি 22টার মতো কবিতা কিন্তু তারা প্রকাশ করে, যদিও আমাদের এমিলি জেন ব্রন্টি যতদূর জানি উনি ওনার জীবদ্দশায় এটা মতবিরোধ রয়েছে, 39টা মতো মনে হয় লিখেছিল, ঠিক আছে, এটা মতবিরোধ আছে, ঠিক আছে। তো যদিও পরবর্তীতে এর কিছু মানে এর কিছু ডিফারেন্ট তথ্য আমরা পেয়েছি, আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো যেটা বললাম যে এই তিনি মেইনলি কিসের জন্য বিখ্যাত, নোভেলিস্ট হিসাবে। দেখো, তার জীবদ্দশায় তিনি একটাই নোভেল কমপ্লিট করতে পেরেছিলেন, সেই নোভেলটার নাম হচ্ছে উদারিং হাইটস, ঠিক আছে। কি নাম বললাম, উদারিং হাইটস। দেখো, এই নোভেলটা মানে তুমি বিশ্বে যত মানে লিটারেচার লাভার আছে, যাকেই জিজ্ঞেস করবে তারা কিন্তু এক নামে এটা চিনবে, কেননা খুবই ইন্টারেস্টিং একটা নোভেল এবং খুবই একটা বলতে পারো যে আমাদের লিটারারি যুগের একটা কিন্তু সেই যুগের একটা কিন্তু একটা ল্যান্ডমার্ক বলতে পারো এই ইয়েটা কি বলে নোভেলটা। আমি বলছি তোমাদের, তার জীবদ্দশায় তিনি একটাই কিন্তু নোভেল কমপ্লিট করতে পেরেছিলেন, অন্য কিছু হয়তো লেখা স্টার্ট বা কিছু করেছিলেন, কমপ্লিট করতে পারেনি, কিন্তু এটাই কমপ্লিট করেছিলেন এবং সেটা ওই 1848 সালেই কিন্তু পাবলিশ হয়, উদারিং হাইটস, ঠিক আছে। এবং সেটা তিনি ওই ছদ্মনামেই লিখেছিলেন, কী নাম বললাম, এলিস বেল, এই ছদ্মনামেই কিন্তু লিখেছিলেন, ঠিক আছে। তো তার এই নোভেলটা পড়ে কিন্তু অনেকে আবার প্রথম ভেবেছিল, যেহেতু তিনি নিজের আইডেন্টিটি প্রকাশ করেননি, তখন কিন্তু সবাই ভেবেছিল এটা কোনো মেল রাইটার লিখেছে, কেননা এই লেখার মধ্যে এতটা ক্রুড, এতটা ভায়োলেন্স ছিল, একজন মহিলার পক্ষে এটা লেখা মানে লিখেছে, এটা কেউ বিশ্বাস করতে পারেনি প্রথমে। তো পরবর্তীতে কিন্তু তার মৃত্যুর পর আমাদের তার দিদি শার্লট 1850 সালে আবার একটা নতুন একটা সেকেন্ড এডিশন ছাপে, ঠিক আছে, সেকেন্ড এডিশন পাবলিশ করে, পস্থুমাসলি বলতে পারো, পস্থুমাসলি পাবলিশড হয়। পস্থুমাস মানে হচ্ছে মরণোত্তর, ঠিক আছে।
সেই এডিশনে, সেকেন্ড এডিশনে কিন্তু সেখানে ওই আমাদের শার্লট ব্রন্টি এই উদারিং হাইটসের লেখিকার আইডেন্টিটি প্রকাশ করে দেন, তার বোনের আইডেন্টিটি প্রকাশ করে দেন যে এলিস বেল আসলে কে, এমিলি জেন ব্রন্টি। ঠিক আছে, আচ্ছা এটা একটু বলে নিই। আমি তোমাদেরকে বলবো যে উদারিং হাইটসটা তোমরা যদি পারো পড়তে পারো, খুব ভালো লাগবে দেখবা। এটা আমি কেন বললাম ল্যান্ডমার্ক, তোমাদের এবার একটু যুগ নিয়ে আলোচনা করতে হবে আমাদের। তো এটা দেখো, তার জন্মের সালটা দেখো 1818। আমি তোমাদের বলছি ইংলিশ লিটারেচারে কিছু পিরিয়ডস রয়েছে, হ্যাঁ, এরকম মানে লেখার ট্রেট অনুযায়ী কিছু পিরিয়ড ভাগ করা হয়। তো দেখো আমাদের রোমান্টিক পিরিয়ডটাকে কোনো কোনো মানে কেউ কেউ বলে যে রোমান্টিক পিরিয়ডটা মোটামুটি 1800 সাল থেকে 1850 সাল অবধি, ঠিক আছে, এরকম ভাগ করা হয়। কিন্তু আবার অনেক কেউ বলে যে ওয়ার্ডসওয়ার্থ, আমাদের ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম শুনেছ? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ড। ঠিক আছে, এবার রোমান্টিক পিরিয়ড বিষয়টা তোমাদের একটু বলছি আমি পরে। তো দেখো ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে 1770 সালে জন্মগ্রহণ করে এবং 1850 সালে তিনি মারা যান। ঠিক আছে, তো দেখো ওনার জন্মগ্রহণটা দেখো আমাদের এই এমিলি জেন ব্রন্টির। তো সেই রোমান্টিক পিরিয়ডের মধ্যেই কিন্তু আবার অনেক কেউ বলে যে অনেক কেউ বলে যে 1800 সাল থেকে 1850, তাই না? আবার এর পরের যেই পিরিয়ডটা রয়েছে সেটাকে বলে ভিক্টোরিয়ান পিরিয়ড। সেই ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়েও আবার মতবিরোধ রয়েছে। অনেকে বলে যে 1830 সাল থেকেই ভিক্টোরিয়ান পিরিয়ড কিন্তু শুরু হয়ে যায়, 1830 থেকে 1890 বা 1900 সাল অবধি কিন্তু চলে। এটা নিয়ে মানে মতবিরোধ আছে। অনেকে বলে 1850 থেকে 1900, অনেকে বলে 1830 থেকে 1890। এটা নিয়ে মতবিরোধ আছে। তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে এগুলো আমি কি বলছি, আসলে এগুলো একটু লিটারেচারের টার্ম। ঠিক আছে, রোমান্টিক পিরিয়ড মানে কি বলো তো? রোমান্টিক পিরিয়ড মানে হচ্ছে এই সময় কবি বা লেখকরা সবাই রোমান্টিসিজমকে প্রাধান্য দিত। ঠিক আছে, রোমান্টিসিজমকে প্রাধান্য দিত। এবং তার পরবর্তী যে যুগটা আসছে সেটা হচ্ছে ভিক্টোরিয়ান। তো ভিক্টোরিয়ান মানে রানী ভিক্টোরিয়ার আমলে এই পিরিয়ডটা হয়, তার জন্য এটাকে ভিক্টোরিয়ান এজ বলা হচ্ছে। তো এটা কিন্তু এই রোমান্টিসিজমের বলতে পারো যে একটা প্রোটেস্ট, হ্যাঁ, রোমান্টিসিজমের একটা বিরোধী একটা রূপ হিসাবে ওই টেন্ডেন্সিটা কিন্তু তৈরি হয়, যে ভিক্টোরিয়ান লেখা। ঠিক আছে, তোমাদের একটু বলে দিই যে রোমান্টিক লেখার মধ্যে কি কি থাকে। অবশ্যই সাবজেক্টিভিটি থাকে, এসকেপিজম থাকে। আমি এগুলো তোমাদের কবিতা পড়ানোর সময় আবার একটু ভালো করে বলে দেবো। একটা মেলাঙ্কলি নোট থাকে, তারপরে বলতে পারো রিটার্ন টু নেচার, মানে প্রকৃতিকে নিয়ে লেখা থাকে। ঠিক আছে, তারপরে বলতে পারো তুমি কিছু থাকতে পারে, অবশ্যই যেটা বললাম মেলাঙ্কলি, রিটার্ন টু নেচার বলতে পারো, আর হচ্ছে অবশ্যই সাবজেক্টিভিটি, আর তুমি বলতে পারো ইমাজিনেশান, এগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, ইমাজিনেশান, ইমেজারি, এগুলো থাকবে। আর ভিক্টোরিয়ান পিরিয়ডটা কি উল্টো। ভিক্টোরিয়ান পিরিয়ডে কি হয় বলো তো? সেই সময় যে 1837 নাগাদ, তখন কিন্তু আমাদের এই যে রানী ভিক্টোরিয়া কিন্তু তখন সিংহাসনে বসে। তো সেই সময় কি হয়, শিল্প বিপ্লব হয়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়। এবং এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে সাথে কিন্তু বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন জনরাতে কিন্তু উন্নতি শুরু হয়। সেটা তুমি সায়েন্স বলো, লিটারেচার বলো, মানে শিল্প বলো, ব্যবসা বলো, বাণিজ্য বলো, সব কিছুতে কিন্তু উন্নতি শুরু হয়। তো সায়েন্সের ক্ষেত্রেও সায়েন্সেরও উন্নতির জন্য সেই ছাপটা কিন্তু আবার আমাদের সেই যুগের লেখালেখির মধ্যেও কিন্তু ইমপ্রেশনটা পড়ে। তোমরা দেখবে সেই লেখার, ভিক্টোরিয়ান পিরিয়ডের লেখার মধ্যে কিন্তু অনেক সময় আমরা এই সায়েন্সের উন্নতির বা উন্নত সায়েন্সের যে নিদর্শন বা উন্নত সায়েন্সের যে ছাপ, সেটা কিন্তু আমরা পাই এখানে। এই কবিতাও আমি এটা কন্ট্রোভার্সি, কিন্তু আমি কেন জানি না, আমি পেয়েছি, আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, যেটা বলছিলাম এই রোমান্টিক পিরিয়ড, বোঝা গেল? তো দেখো ওনার জন্মটা কিন্তু ওই রোমান্টিক পিরিয়ড এবং ওই ভিক্টোরিয়ান পিরিয়ড, এই দুটার মাঝামাঝি, তাই না? মানে একটা কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যায়। তো আমি তোমাদের খুব সিম্পল ওয়েতে বলবো যে তিনি কিন্তু বলবে যে তার তার জন্ম এবং মৃত্যুর মাঝখানে বা তার লেখালেখিটা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে তুমি বলবে যে রোমান্টিক পিরিয়ড থেকে টেন্ডেন্সিটা কোথায় যাচ্ছে, ভিক্টোরিয়ান পিরিয়ডে যাচ্ছে। তার মানে কি রোমান্টিক লেখার থেকে তার মধ্যে কোথায় যাচ্ছে, তারা
সেই লেখার মধ্যে তুমি কি বৈশিষ্ট্য পাবে, ভিক্টোরিয়ানের একটা টেন্ডেন্সি কিন্তু পাবে তুমি। তা দেখো আমরা এই কবিতা যখন পড়বো তোমরা পাবে, দেখবে রোমান্টিসিজমও পাবে, আবার ভিক্টোরিয়ান ট্রেডগুলো, ভিক্টোরিয়ান ক্যারেক্টারিস্টিক্সও পাবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তোমরা ডিসাইড করো তুমি এমিলি জেন ব্রন্টিকে তোমরা কোন পিরিয়ডের কবি বা লেখিকা বলবে। এটা কিন্তু মতবিরোধ রয়েছে, কেউ কেউ কিন্তু আবার এনাকে রোমান্টিক পিরিয়ডের মধ্যে ইনক্লুড করে, কেউ কেউ ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে ইনক্লুড করে। তো এই কন্ট্রোভার্সির থেকে একটাই উপায় বাঁচার, আমি তোমাদের বলবো একটা ট্রানজিশন পিরিয়ড, ঠিক আছে। এই রোমান্টিক পিরিয়ড থেকে ভিক্টোরিয়ান পিরিয়ডের দিকে যাচ্ছে এই ট্রানজিশন, একটা ট্রানজিশন মানে কি একটা পট পরিবর্তন, সেই ট্রানজিশনের পিরিয়ডের মধ্যে তিনি রয়েছেন, এটা তোমাদের একটা ইজি ওয়ে আউট, ঠিক আছে। কেননা ওনার লেখার মধ্যে তোমরা দুই ধরনের লেখার টেন্ডেন্সির বৈশিষ্ট্যগুলি তোমরা পাবে কিন্তু, ঠিক আছে। আরেকটা ইন্টারেস্টিং কথা বলি তোমাদের, আমাদের দেখো যেটা বললাম ওই যে ওই কাব্যগ্রন্থে তার এমিলি জেন ব্রন্টির কবিতাগুলো করে না তারা তিন বোন মিলে, তিন বোনকে তোমরা কিন্তু একত্রে ব্রন্টি সিস্টার্সও বলতে পারো। হ্যাঁ, এই ব্রন্টি সিস্টার্স নামেই কিন্তু তারা লিটারেচারের জগতে পরিচিত, ঠিক আছে। তিন বোন ব্রন্টি সিস্টার্স বললে তোমরা একবারে সবাই চিনবে যে শার্লট, এমিলি অ্যান্ড অ্যান, ঠিক আছে, অ্যান ব্রন্টি। তো এই এই কাব্যগ্রন্থ ছাড়াও এটা পরবর্তীতে আমরা পেয়েছি যে তারা বেশ কিছু কবিতা লিখেছিল, ঠিক আছে, সেগুলো কিন্তু কোনোদিনই পাবলিশ হয়নি। সেটা ওই সবথেকে বড় দিদি, এই যে এমিলির বড় দিদি শার্লট, তার ডায়েরির মধ্যে সংরক্ষিত করে রেখেছিল, সেটা কোনোদিনই পাবলিশ হয়নি। তাহলে পরবর্তীতে এই যে বললাম যে কাব্যগ্রন্থ ছাড়াও তারা প্রচুর কবিতা লিখেছিল, সেগুলো কিন্তু শার্লট তার ডায়েরির মধ্যে রেখে দিয়েছিল, সংরক্ষিত করে রেখে দিয়েছিল, যেগুলো কোনোদিনই পাবলিশ হয়নি তাদের জীবদ্দশায়। শার্লট ব্রন্টি 1850 সালে মারা যায়, কিন্তু তার মৃত্যুর পরে তার হাজবেন্ড প্রায় 30 বছর পর একজন এডিটর, ক্লেমেন্ট শর্টার নাম, তাকে এই ডায়েরিটা কিন্তু দেয়, এবং এই ডায়েরির থেকে কিন্তু বেশ কিছু কবিতা তিনি পান, এবং তার হাজবেন্ড কিন্তু তাকে পারমিশন দেয় যে যেটা আপনার পাবলিশ করতে পছন্দ সেটা আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে, সেই ডায়েরির থেকে আমাদের এই কবিতাটা কিন্তু পাওয়া যায়, যে আমাদের এমিলি জেন ব্রন্টির মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বা একটা ইনফরমেশন তোমাদের দিলাম, এটা পাবে না, জেনে রাখো। সেই ডায়েরির থেকে কিন্তু পাওয়া যায় এই মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, ঠিক আছে। এটা কোনোদিনই পাবলিশ হয়নি। পরবর্তীতে আমাদের এই যে কী নাম বললাম, এই যে শর্টার, ক্লেমেন্ট শর্টার, ইনি কিন্তু একটা পাবলিশ করেন একটা বইয়ের আকারে, যেগুলো পাবলিশ হয়নি কোনোদিন, সেটা কিন্তু পরবর্তীতে অনেক দিন পরে পাবলিশ হয়েছে। ওখান থেকে আমরা এই কবিতাটা কিন্তু পেয়েছি, আর ওটা যদি না হতো তাহলে কিন্তু আমরা এই কবিতাটি পেতাম না কোনোদিনই, ঠিক আছে। তাই এই কবিতাটি কবে লেখা হয়েছে এটা নিয়ে কিন্তু এটা ইনফরমেশনটা কিন্তু পাওয়া যায় না, এটা কবে লেখা হয়েছে, ঠিক আছে। এমিলি জেন ব্রন্টি লিখেছে, কিন্তু কবে লেখা হয়েছে এটা মানে এটা জানা যায় না। আচ্ছা, তাহলে দেখো আমরা কিছু লিটারেরি টপিক নিয়ে আলোচনা করলাম। তো দেখো আমাদের এমিলি জেন ব্রন্টি কিন্তু দেখো 1818 থেকে 1848, মাত্র 30 বছর বেঁচে ছিলেন। বললাম না ওনার শরীর কিন্তু সবসময় খারাপ থাকতো, বুঝতেই পারছো। তো এই সময় এই ধরো 1848 নাগাদই তার ভাই, তার দাদা বলতে পারো, দাদা ব্র্যানওয়েল কিন্তু কোনো কারণে মারা যায়, ঠিক আছে। সেই মৃত্যুর পর আমাদের এই এমিলি জেন ব্রন্টি এতটাই অসুস্থ হয়ে পড়ে, ঠিক আছে, মানে হঠাৎ করে ওনার প্রচণ্ড সিভিয়ার কোল্ড হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। সেই ঠান্ডা কিন্তু আস্তে আস্তে, সেই ঠান্ডাই কিন্তু আস্তে আস্তে টিউবারকিউলিসিসে পরিণত হয়, এবং টিউবারকিউলিসিসে কিন্তু তিনি পরবর্তীতে কিন্তু মারা যায়, ঠিক আছে, এই 1848 সালে। তাহলে দেখছো তার শর্ট লাইফের মধ্যে তিনি অনেক প্রচুর স্ট্রাগল করেছেন। যদিও তিনি খুবই রিজার্ভ প্রকৃতির ছিলেন, তার সম্পর্কে আমরা খুবই কম জানি। আমি তোমাদের যা বললাম এগুলো কিন্তু বেশিরভাগই ওই তার দিদি শার্লট ব্রন্টি মানে এদের থেকেই আমরা জানি। তো আমাদের কিন্তু খুব সমস্যা হয় তার লেখা পড়ার সময়, ঠিক আছে। এক্সেপ্ট তার উদারিং হাইটস, ঠিক আছে, তিনি যে নোভেলটা লিখেছেন, বললাম তোমাদের এর আগেও বলেছি যে এটা একটা ল্যান্ডমার্ক। কেন ল্যান্ডমার্ক তোমাদের একটু বলে দিই। এই লেখার মধ্যে তখন যেই অন্যান্য তার কন্টেম্পোরারিরা ছিল, ঠিক
ঠিক আছে? সেই কন্টেম্পোরারিদের লেখার থেকে সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের লেখা। তিনি কিন্তু অতটা বিখ্যাত ছিল না তখন, তার কন্টেম্পোরারিরা যতটা বিখ্যাত ছিল। তো সেই কন্টেম্পোরারিদের তুলনায় তিনি এতটাই ভিন্নভাবে একটা অন্য যুগের লেখা লিখেছেন, ঠিক আছে? অন্য যুগের মানে কি, অন্য চিন্তাভাবনার একটা লেখা লিখেছেন। সেই যুগে এই চিন্তাভাবনা করা মানে কেউ ভাবতেও পারে না যে ওইভাবে এরকম চিন্তাভাবনা করা যায়, ঠিক আছে? তো তার জন্যই কিন্তু এটা একটা ল্যান্ডমার্ক বলতে পারো, একটা এই ট্রানজিশন পিরিয়ড যেটা বললাম, এটাও একটা তুমি করে, এটাকে সিগনিফাই করে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বেশি লিটারারি টার্ম ইউজ করে যাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমরা এমিলি জেন ব্রন্টি সম্পর্কে অনেকটাই জানলাম। তিনি মেইনলি কিসের জন্য বিখ্যাত বললাম? তিনি মেইনলি নোভেলিস্ট হিসাবে বিখ্যাত। তার বিখ্যাত নোভেল উদারিং হাইটস, তোমরা একটু পড়ে নেবে, এটা যদি পারো পড়তে পারো নোভেলটা, আমি রেকমেন্ড করবো তোমাদের। আর দেখো, তার দিদি যে আছে শার্লট ব্রন্টি, তিনিও কিন্তু একটা নোভেল আছে তার, সেটার জন্য তিনিও কিন্তু খুবই বিখ্যাত। সেই নোভেলটা এক নামে সবাই চেনে, শার্লট ব্রন্টির জেন আয়ার। হ্যাঁ, শার্লট ব্রন্টির নোভেলটার নাম জেন আয়ার। আর তার বোন অ্যান ব্রন্টি, সেও একটা নোভেল লিখেছিল, খুবই বিখ্যাত নোভেলটা, সেটার নাম হচ্ছে অ্যাগনেস গ্রে। এই তিনটা নোভেলই মেইনলি বিখ্যাত, ঠিক আছে? তাদের তিন বোনের এই তিনটা নোভেলই মেইনলি বিখ্যাত। যদিও শার্লট ব্রন্টি আরও কিছু লিখেছিল, ঠিক আছে, অন্য আরও কিছু বিখ্যাত আছে, যদিও এটা সব থেকে বেশি বিখ্যাত, তার যেটা নাম বললাম জেন আয়ার। আর তার বোন হচ্ছে অ্যান ব্রন্টির সব থেকে বিখ্যাত হচ্ছে অ্যাগনেস গ্রে, ঠিক আছে?